নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প লাল স্কার্টের নিচে। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প লাল স্কার্টের নিচে। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। আমার স্কার্টটা একটু তোলো প্লিজ। অলোকেশের গাটা ঠান্ডা হয়ে যায়। কি বলছে রে মেয়েটা? একেবারে যুবতী একটি মেয়ে। সে যদি তার তলার স্কার্টটা ওপরে তুলতে বলে তাহলে তো ভয়ে হাড় হিম হয়ে যাওয়ার মতোই হাল। আমি তোমার স্কার্ট তুলবো? একেই তুমি মেঝেতে পড়ে রয়েছো, মানে যেটা বলছি সেটা করো লক্ষ্মীটি। প্লিজ এসো আমার কাছে, আমার স্কার্টটা একটু তোলো। আমার 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 নিচটা একটু দেখো না। মানে জোরে শব্দ করে ট্রেনটা স্টেশন থেকে দূরে পাড়ি দেওয়ার সাথে সাথেই অলোকেশের নজরে পড়ল তার ঠিক সামনের সিটে বসে রয়েছে একটি অল্প বয়সী মেয়ে। বয়স আন্দাজ মেরে কেটে ওই 15, 16, 17 এর মধ্যেই হয়তো হবে। শরীরের গড়ন দেখে আপাতত ওইটুকু অনুমান করাই যায়। অলোকেশ চলেছে শিলিগুড়িতে তার দিদির বাড়ি বেড়াতে। বেড়াতে বলতে কদিন পরে দিদির সাধের অনুষ্ঠান। সেইখানেই আমন্ত্রিত হয়েছিল গোটা পরিবার, কিন্তু বাড়ি থেকে বাবা মা কেউই যেতে পারবেন না। অলোকেশের বড়দা সমীরণ, সেও বিয়ে করেছিল। তার বউ পোয়াতি। তাই দুটো পোয়াতি মানুষের একসাথে নাকি থাকতে নেই। এতে একে অন্যের বাচ্চার প্রতি একটা আকর্ষণ ক্রিয়া হয়ে একজন নাকি মারা যায়। যদিও এইসব বুজরুকি বিশ্বাস করতে চায় না অলোকেশের পরিবার, কিন্তু ওই যে যদি কোনো একটা বিপদ ঘটে যায় তখন মনকে তো বুঝে দেওয়া সম্ভব না। সে যাই হোক, সেই কারণেই গোটা পরিবার দুইজনকে আলাদা করে দিয়েছে। না হলে প্রথম সন্তানের সাধের অনুষ্ঠান বাপের বাড়িতেই সাধারণত অনুষ্ঠিত হয়ে থাকে। ওইদিকে সমীরণের বউয়েরও সাধ, আর এইদিকে দিদিরও সাধের অনুষ্ঠান। তাই নিমন্ত্রণ রক্ষা করতে দিদির শ্বশুর বাড়ি পাড়ি দিয়েছে অলোকেশ একাই। সে এখনো বিয়ে করেনি, একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করছে। মাইনে যা পায় তাতে ভালোই তার চলে যায়। বিয়ে করার মতো ইচ্ছেটা এখনো মনের ভেতরে জাগরিত হয়নি। দাদাকে তো দেখছে দিন রাত বৌদির সাথে ছোটখাটো ব্যাপার নিয়েই খিটিমিটি অশান্তি লেগেই থাকে। এই তো কিছুদিন আগে বৌদির সঙ্গে দাদা শপিং করতে গিয়েছিল। সেইখানেও মার কাটারি ঝগড়া। শেষ পর্যন্ত শপিং মল থেকে নাকি ফোন আসে বাড়ির লোক এসে যাতে ওদেরকে নিয়ে যায়। ওরা পরিবেশ নষ্ট করছে। বলো তাহলে। তাই এইসব ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া ঝাঁটি আয়ু ক্ষয়ের লক্ষণ। তাই অলোকেশ ওইসব থেকে দূরেই থাকতে ভালোবাসে। দিদিকে খুব ভালোবাসে সে, বৌদির থেকে একটু বেশি। বৌদির সাথে খুব একটা পট খায় না। মেয়েটা পান থেকে চুন কষলে সবাইকেই কথা শুনিয়ে ছাড়ে। কিছুদিন আগে সমীরণের একজোড়া মোজা পড়েছিল অলোকেশ। বৌদি খুঁজে পায় না। সে নাকি কেচে দিয়ে ছাদে মেলেছিল। শুকিয়ে যাওয়ার কথা, ছাদে গিয়ে দেখে সেই মোজা জোড়া নেই, আর বাদবাকি সবই রয়েছে। মাকে বাড়িতে এসে জিজ্ঞেস করতেই মা বললেন, আমি তো দেখিনি বৌমা, দেখো তুমি কোথাও রেখেছো কিনা। না মা, আমি ছাদে মেলে দিয়ে এসেছি। আর কিছুক্ষণ পরে গেলাম আনতে। আসলে আগের দিনের ভিজে জামা কাপড় ছিল, সেই দিন তো শনিবার ছিল, হাফ ডে। ও বাড়ি আসার পরে ধুয়ে দিয়েছিলাম, ব্যালকনিতে মেলে দিয়েছিলাম। আজকে ভাবলাম একটু রোদের তাপে শুকিয়ে রাখি।
তো অল্প অল্প বৃষ্টি হলো বলে পারলাম না রবিবার দিনটা। আজ সোমবার, আজকে শুকিয়ে গিয়েছে ওগুলো, ওই হাওয়াতেই। ছাদে গিয়ে দেখি নেই, ও তো পড়ে যাবে। দেখো কোথাও রেখেছো হয়তো ভাঁজ করে। বৌদি, ওই আমার মোজা জোড়া ভেজা, মা কালকে কেচে দিয়েছিল, শুকায়নি, ওয়েদারটা খারাপ ছিল তাই। তাই বলে তুমি তোমার দাদার মোজাগুলো পরবে? পারমিশন নেবে না আমার? দাদার মোজা পরেছি এতেও পারমিশন? অবশ্যই। কদিন আগে তুমি তোমার দাদার জাঙ্গিয়া ব্যবহার করেছিলে, জানো না? অন্তর্বাস যার যার ব্যক্তিগত থাকা প্রয়োজন। বৌদি বরাবরই এইরকম, স্পষ্ট কথা মুখের ওপরে শুনিয়ে দেয়। কথাটা একদম সত্যি, কিন্তু ওই যে মনে তো কষ্ট লাগে মুখের সামনে এরকম করে যদি কেউ বলে। তাই ঠিক করেছে অলোকেশ, ওই বৌদির মুখে মুখে একদম লাগবে না। আজকে অনেক দিন পর অফিস থেকে বেশ কদিনের ছুটি নিয়ে যাচ্ছে সে তার দিদির বাড়ি। সে দিদির বিয়ে হওয়ার পর এসেছিল ওই একবারই, আর আসা হয়নি। সামনে বসে থাকা মেয়েটির দিকে লক্ষ্য করে সে। মেয়েটি কি একাই এসেছে? দূরপাল্লার গাড়ি, তাই তো, সঙ্গে তো আর কেউ নেই। এই কামরাটা রিজার্ভেশন করা, আরো অনেকেই রয়েছে, তবে অপেক্ষাকৃত মানুষ কম। এক একটা সিজনে এরকম হয়ে থাকে। একটু উসকুস করছিল অলোকেশ, সে আবার মুখ বন্ধ করে বসে থাকতে পারে না। অল্প সময়ের মধ্যে একটু কথা না বললে তার ভেতরটা কেমন যেন আকুপাকু করে। তার উপরে বাড়িতে গিয়ে ওই বৌদির ভয়ে সবাই তটস্থ হয়ে থাকে, এমনকি দাদা পর্যন্ত। এখন তো আর বৌদি নেই, এই ট্রেনের কামরা, এই পরিবেশ সবটাই তার নিজস্ব। এইখানে ইচ্ছা মতো গালাগালি দিতে পারলেও বোধহয় কেউ এসে নাক গলাবে না। থাক, পাবলিক প্লেস, আবার জেল হয়ে যেতে পারে। ভাবছে কথা বলবে কি বলবে না। নিজের ধারণায় তো মেয়েটাকে বাচ্চা মনে হচ্ছে, তাহলে গার্জিয়ান নেই কেন? নাকি মেয়েটি ট্রেনে উঠে পড়েছে, গার্জিয়ান উঠতে পারেনি? এমন যদি হয়ে থাকে তাহলে তো মেয়েটিকে সাহায্য করাটা প্রয়োজন। অনেকটা দোনামোনা করেও শেষ পর্যন্ত অলোকেশ বলেই ফেলল, নমস্কার। নমস্কার, আমি অলোকেশ, অলোকেশ চৌধুরী। আপনি? আমি। মেয়েটি খানিকক্ষণ চুপ, তারপরে বলল, আমি জাসমিন, জাসমিন ফার্নান্ডেজ। ও আচ্ছা আচ্ছা, খ্রিস্টান? হ্যাঁ। কেন? না না, কিছু না। তা বলছি, তুমি কি একাই ট্রেনে? হ্যাঁ, আমি একাই। কোথায় যাচ্ছ? আমি শিলিগুড়ি যাচ্ছি, ওখানে আমার এক বন্ধুর। ও আচ্ছা আচ্ছা, শিলিগুড়ি, আমিও তো তাই। তা একই ট্রেনে যখন উঠেছি, না মানে ট্রেনটা যদি আরও কোথাও থামে তাই। রিজার্ভেশন ট্রেন, সব স্টেশনে কিন্তু দাঁড়ায় না। তাই তো। বোকার মতো কথা বলে নিজেই কেমন যেন ঘাবড়ে যায় সে। মেয়েটি হাসছে। এতক্ষণ পরে মেয়েটিকে ভালো করে লক্ষ্য করে অলোকেশ। মেয়েটি সাদা রঙের শার্ট পরা আর নিচে চকচকে গাঢ় লাল রঙের স্কার্ট। মাথার চুলগুলো ছাড়া ছাড়া ঘাড় পর্যন্ত। জোড়া ভ্রুর মাঝখানে ছোট্ট একটা কালো রঙের টিপ। মুখটা বেশ গোল, ছোট্ট ছোট্ট দুটো মুক্তোর মতো কানের দুল, এক হাতে ঘড়ি, আরেক হাতে বোধহয় একটা রূপোর এই ব্রেসলেট জাতীয় কিছু একটা আছে। যদিও গয়না সম্পর্কে খুব একটা আইডিয়া নেই অলোকেশের। দেখতে মোটামুটি। লাগেজপত্র রয়েছে ওপরে রাখা। এ মনে হয় একাই যাচ্ছে। ওই কিছু কিছু মানুষ আছে না, যাদেরকে দেখে বয়সটা ঠিক আন্দাজ করা যায় না, এও বোধহয় ঠিক তাই। তবে এর সঙ্গে মনে হচ্ছে আলাপটা বেশ জমিয়ে দেওয়া যাবে। রাতের ট্রেনে উঠেছে ওরা, রাতটাও বেশ ভালোই যাবে। ভাবতেই গোটা গাটা শিউরে ওঠে অলোকেশের। তা বলছি, কোথায় যাচ্ছেন? একটু আগেই তো তুমি করে বলে ফেললেন, এখন আবার আপনি? না মানে প্রথমে ভেবেছিলাম বয়সটা বোধহয় খুবই কম, কিন্তু এখন মনে হচ্ছে অ্যাডাল্ট, তাই না? আমার বয়স 19 বছর, ফার্স্ট ইয়ারে পড়ি, ক্যালকাটা ইউনিভার্সিটি। এখান থেকে যাচ্ছি আমার এক দূর সম্পর্কের দাদার বাড়ি, বউয়ের স্বাদের অনুষ্ঠান, তাই। অলোকেশ খানিকক্ষণ চুপ। স্বাদের অনুষ্ঠান? তার দিদিরও তো স্বাদ, দাদার বাড়ি যাচ্ছে, তার মানে যেটা সন্দেহ করতে সেটাই না তো? সন্দীপন দাঁড়ি কোনো আত্মীয় বা কিছু? আপনি কি সন্দীপন? হ্যাঁ, সন্দীপন সান্যালের বাড়ি। কেন বলুন তো? আরে সন্দীপন সান্যালের স্ত্রী,
অনুরাধা আমার দিদি তো। অনুরাধা? আমি তো অনুপমা শুনেছিলাম, ভুলে হতে পারে, অনেক দূরের সম্পর্কে তো। আচ্ছা আচ্ছা, ভালোই হলো, তাহলে আমরা দুইজনে একই জায়গায় যাচ্ছি, তাই তো? হ্যাঁ, ভালোই হলো, তাহলে বেশ আলাপটা। তবে চট করেই সবার সাথে এভাবে মিশে যাওয়াটা উচিত না। আপনি? আমিও কলকাতায় থাকি, চাকরি করি। আমার নাম বললেন তো, অলোকেশ। মেয়েটি কেমন যেন খাপছাড়া করে কথা বলে। চট করে এর সাথে বন্ধুত্ব করাটা কি ঠিক হবে? অলোকেশ ভাবে। এর আগে ওই বন্ধুত্ব করা নিয়ে অলোকেশের বেশ গল্প আছে। জীবনে অনেক মেয়ে এসেছে, কিন্তু কোনো মেয়ের সাথেই সে সেই জিনিসটা খুঁজে পায়নি। ওই সেই জিনিসটা যে কি, এটাই বোঝা মুশকিল। যখন স্কুলে পড়তো তখন রাধিকা বলে একটি মেয়ের প্রেমে প্রথম পড়েছিল। শ্যামবর্ণা মেয়েটি, আর অলোকেশও বেশ কৃষ্ণ কৃষ্ণ মার্কা দেখতে। খুব পছন্দ ছিল রাধিকাকে। রাধিকা আবার ভালোবাসত সত্যব্রত বলে একটি ছেলেকে। যখন অলোকেশ জানতে পারল তখন প্রচণ্ড পরিমাণে আঘাত খেল। রাধিকার পরে এলো শ্যামাঙ্গিনী। সেও ওই শ্যামলা ক্যাটাগরির মধ্যেই পড়ে, তবে বেশ ভালোই, হাসি খুশি, গতরটাও বেশ সুন্দর। পটিয়ে ফেলেছিল অলোকেশ, কিন্তু দেখা করতো, কথা বলতো, পার্কে গিয়ে দু একদিন কিসিং টিসিংও হয়েছে। তা একদিন তাকে জিজ্ঞাসাই করে বসলো সে কারোর সঙ্গে ফিজিক্যালি হয়েছে কিনা। মেয়েটি তো এক গাল হাসি। তারপরে ওর দিব্যি দিয়ে, নিজের ভালোবাসার দিব্যি খাটিয়ে যখন অলোকেশ জিজ্ঞেস করলো, সত্যি করে বলো, না হলে তোমাকে বিয়ে করবো কি করে? বিয়ে করা তো পরে, সবে স্কুল হচ্ছে, 11 ক্লাসে পড়ি আমরা, এখনই বিয়ে? না না, দেখো, এমনিতেই আমার দাদা আমার থেকে বয়সে অনেকটাই বড়, দিদিও বড়, তো ওদের দুইজনের পরপর বিয়ে হয়ে গেলেই কিন্তু আমার পালা। কাজকর্ম করো না তোমার আবার কি? আরে বাবার ব্যবসা আছে না, ওইটা দেখবো। ব্যবসা তো তোমার দাদা দেখবে, তারপরে তোমার যে জামাইবাবু হবে সেও তো ভাগ বসাবে। তোমার থাকবে কটা? আর বলো না প্লিজ, বলো না। সত্যি কথা বলবো? সত্যি কথা, আমার দিব্যি, আমাকে ছুঁয়ে মিথ্যে কথা বলবে না। আমিও তোমার মতো, মানে আমিও এর আগে কয়েকজনের সঙ্গে আমিও হয়েছি। আমি ভার্জিন নই। আমি স্কুলে যার সঙ্গে যেতাম, যেই কাকুর গাড়িতে করে, সেই কাকু। কি? হ্যাঁ, আর বলো না। একদিন স্কুল থেকে ফিরছি, এই তো মাধ্যমিকের কিছুদিন আগে, কেউ যায়নি সেই দিন, গাড়ি করে আসছি, বর্ষা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো রাস্তার মধ্যে কাকু গাড়ি দাঁড় করিয়ে ঢুকে বসলো ভেতরে। আমরা তো বড় গাড়ি করে যাই, 4 চাকা। ঢুকে বললো খুব বৃষ্টি হচ্ছে তো, তাই তো বসলাম। কি হলো বুঝতে পারলাম না, জানো না, এমনি হয়ে গেল ওই 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 লোকটার সাথে, যার নাকি 3টে মেয়ে রয়েছে বাড়িতে। ছিতে ছিতে ছি, তুমি শুতে পারলে? তুট, ইচ্ছা করে শুয়েছি নাকি? কেমন কেমন লাগছিল। বাড়িতে কিছু জানে না, কি করে জানবে? এমনিতে তখন পিরিয়ড চলছিল, তাই সর্বস্ব ঢেলে সে বললো কিচ্ছু হবে না। তারপর থেকে আসি কাকুর গাড়িতে করে যাই না। যা বাবা, সব কিছু চাঁটিয়ে চুটিয়ে গাড়ি করে না যেতে আর কি এমন আপত্তি? বাজে কথা বলো না। এরপরে কারোর সঙ্গে? না, এরপরে কারোর সাথে আর হয়নি। ব্যাস, তার সাথে আলাপ ওই পর্যন্তই ইতি। এরপরে অলোকেশের জীবনে যে এসেছিল সে একেবারে দমকা হাওয়ার মতো, এসেই ফুরুত। 2-1 দিনের পরিচয় কলেজে, সংসদ ভবনে গিয়ে একটু চুমাচামি, একটু বুকে হাত রাখা, একটু টেপাটেপি, ওই অবধি। সেই জিনিসটা অলোকেশ খুঁজে পায়নি। সেই জিনিসটা যে আসলে কি, অলোকেশ নিজেই জানে না। মন, শরীর, নাকি অন্য কিছু, কে জানে। এখন তো আবার মেয়ে মানুষ দেখলেই ভয় করে, ঝেড়ে দৌড় মারতে ইচ্ছে করে। বৌদিটাকে তো দেখে, দাদাকে যা ছিঁড়ে খাচ্ছে দিন রাত। চুপ করে গেলেন, কিছু বলবেন না? সামনে বসা মেয়েটি বলে ওঠে, আপনি তো আবার চুপ থাকতে পারেন না। আপনি কি করে বুঝলেন? আমি মানুষের মুখ দেখে বুঝতে পারি, সাইকোলজি নিয়ে পড়ছি তো। ও আচ্ছা আচ্ছা, এটা আমার আগেই বোঝা উচিত ছিল। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? না। মিথ্যে কথা বলবেন না। আরে না, ছিল অনেকগুলো, কিন্তু সবকটা কেটে গেছে, এই তো। হ্যাঁ, একটার সঙ্গেও জমাতে পারিনি। হো, ভালো ভালো। তোমার? আমার বয়ফ্রেন্ড এখন অবধি হয়নি, নতুন কলেজে উঠেছি তো, তবে আশায় আছি, দেখি। ছিপে কটা মাছ ধরতে পারো? সরি, ভুল বলে ফেললাম। না না, ঠিক আছে, এরকম ভাষায় আমরা কথা বলি, আপনি বলতে পারেন। মেয়েটির সঙ্গে একটু একটু করে স্বাভাবিক হচ্ছে অলোকেশ। ট্রেনটিও ছুটেছে ফুল গতিতে। কিছুদিন আগে অফিসে
চৈতালি বলে একটি মেয়ের সঙ্গে ওর আলাপ হয়েছে। মেয়েটি বেশ ভালোই, কিন্তু ওই যে ছোট ছোট স্কার্ট পরে, কেমন করে গায়ের মধ্যে ঢুলে ঢুলে পড়ে, এগুলো আমার অলোকেশের ঠিক ভাল লাগে না। ওইসব মেয়ের মধ্যে ওই জিনিসটা খুঁজে পাওয়া যায় না, যে জিনিসটা অলোকেশ খুঁজে বেড়াচ্ছে, হন্যে হয়ে খুঁজছে, কিন্তু আজ পর্যন্ত পেল না। বলছি, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার দাদা আর দিদির তো সাধের অনুষ্ঠানেই যাচ্ছি, আর আমি। বাবা মা? হ্যাঁ হ্যাঁ, আছেন আছেন। ঠাকুমা 5 বছর আগে। আচ্ছা আচ্ছা, মারা গেছেন? না না। তাহলে? বৃদ্ধাশ্রমে। কেন? না, ঠাকুমাকে দেখার মতো কেউ নেই। মানে আপনার বাবা মা ঠাকুমাকে? সময় নেই। সে কি, বয়স্ক মানুষটাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসলেন? দুঃখ হবে না ওনার? পুরো কথাটা আগে শুনুন, তারপর তো। কি হয়েছে? আমার ঠাকুমার চরিত্রে কলঙ্ক আছে। বুড়ো বয়সেও পাড়া কাকুদের সাথে। হ্যাঁ, তা হয় নাকি? হয়তো প্রাণ খোলা 2-1 গল্প করতেন। আরে বাবা না, দূর থেকে মানুষকে নিয়ে অতটা বিশ্বাস করা ঠিক নয়। তাই বলে আপনার ঠাকুমা, তার বয়স হয়েছে, সে কিনা অন্য একজনের? তাহলে পুরো ব্যাপারটা শুনুন। ঘটনাটা হয়েছিল ওই 6-7 বছর আগে। ঠাকুমার খুব জ্বর এসেছে, ডাক্তার দেখানো হচ্ছে, জ্বর কিছুতেই কমে না। তো একদিন রাতে হঠাৎ করে বেশি জ্বর উঠলো। আমরা সবাই মিলে ঠিক করলাম নার্সিংহোমে ভর্তি করাবো। তখন আমি চাকরিটা পাইনি, দাদা চাকরি করছে, বাবা ব্যবসা নিয়ে ব্যস্ত। তা ঠাকুমাকে হাসপাতালে রেখে ওই পাহারা দেওয়ার মতো আমিই ছিলাম। পাহারা দিচ্ছি, ঠিক আছে, 2 দিন 3 দিন। তা স্পেশালিস্ট ডক্টররা ঠাকুমাকে দেখছেন। তা এমনই একদিন এক ডাক্তার এলেন, লেডি ডাক্তার। ঠাকুমাকে জিজ্ঞেস করলেন যে উনি কি করেন এখন। আর ঠাকুমা বললেন পুজো বাচ্চা নিয়ে থাকেন। এবার ব্লাড টেস্ট করালেন, আরও কত কি যেন করলেন। আমি ঠাকুমার সঙ্গে সঙ্গেই রয়েছি, রাত জাগছি, ঠাকুমার খোঁজ খবর নিচ্ছি শরীরের। মোটামুটি 2 দিনে একটুখানি পরিবর্তন হয়েছিল। এই লেডি ডাক্তার এসে আমাকে সহাস্যবদনেই ঠাকুমার সামনে জিজ্ঞেস করলেন, তা কয়জনের সঙ্গে ফিজিক্যাল হয়েছেন? ঠাকুমা তো আকাশ থেকে পড়লো, বলল, মুখ সামনে কথা বলো, আমি তোমার বাড়ির বয়স্ক মানুষের মতোই হব, তোমার মায়ের বয়সী। যেটা বলছি সেটা ঠিক করে বলুন, ফিজিক্যালি কয়জনের সঙ্গে হয়েছেন? হ্যাঁ, আমি ওসব কেন করবো? হ্যাঁ ম্যাডাম, আপনি ভুল করছেন এই বয়সে। একটা কথা আপনাকে বলে রাখি, শুনুন। ওনার শরীরে মারণ রোগ বাসা বেঁধেছে। হ্যাঁ, ওনার পজিটিভ যদি নাও হয়ে থাকে, অন্য কারো শরীরে সেটা পজিটিভ হলে তাকে বাঁচানোটা সম্ভব নয়। আপনি এক কাজ করুন, ওনার কাছে ভালো করে জিজ্ঞেস করুন, এবং যেই ব্যক্তির সঙ্গে উনি সঙ্গম করেছেন তারও ডিটেলস রেডি করে ব্লাড টেস্ট করিয়ে সেই ব্যক্তিকেও ভর্তি করানোর চেষ্টা করুন। তাহলে হয়তো 2 জনই প্রাণে বাঁচবে। না হলে। আমি তো আকাশ থেকে পড়লাম, বলে কি? ঠাকুমাকে পটিয়ে পাটিয়ে জিজ্ঞেস করছি, মাল তো উত্তর দেবেই না। শেষ পর্যন্ত বলল, পাড়ার পরেশ কাকু। হ্যাঁ, সেই লোকেরও বউ মরেছে অনেক দিন আগে, মেয়ে বিয়ে হয়ে চলে গিয়েছে, একা একা থাকে। এই পরেশের সঙ্গে ঠাকুমা যেত গল্প গুজব করতে। ওই একদিন নাকি গল্প করতে করতেই। কথাটা শুনে হেসে ওঠে মেয়েটি। অলোকেশ দেখতে পায় ওর মুক্তোর মতো ঝকঝকে দাঁত, পরপর সাজানো। হাসলে মেয়েটিকে খুব সুন্দর লাগে। বাবা, এটা একেবারে ফিল্মের মতো। ফিল্ম না? তাহলে শুনুন বাড়ির লোকের অবস্থা কি। শুনে সবাই তো একেবারে আকাশ থেকে পড়ে। হ্যাঁ, গাছ থেকে পড়ার মতোই। তারপর আর কি, ট্রিটমেন্ট চললো, তবে বাঁচানো গেল না। HIV পজিটিভ। বাবা, মারাত্মক ব্যাপার। ওই বুড়ো বয়সেও? হ্যাঁ, এইসব জিনিসের নেশা মানুষ মনে হয় মরার আগে অবধিও ছাড়তে পারে না। হঠাৎ করে মেয়েটি চুপ হয়ে যায়, বলে, আপনি ভূতে বিশ্বাস করেন? ভূতে? হ্যাঁ, না না, আমি করি। কিরকম? মানে মরার পরেও অতৃপ্ত আত্মারা নাকি ঘুরে বেড়ায়, আমি বিলিভ করি। আমি ওসব বিশ্বাস করি না। করেন না? না, আমি তো দেখতে চাই ভূতকে। যদি ভূত আপনার সামনে বসে আপনাকে বলে, আপনার সাথে বন্ধুত্ব করে, তখন? অলোকেশ তখন বলে, তুমি তার মানে মিন করতে চাইছো তুমি ভূত, আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ, কথা বলছো? আরে বাবা না না, আমি কি তাই বলেছি নাকি? এত তাড়াতাড়ি সাসপেন্স শেষ হয়ে গেলে চলবে কি করে? আচ্ছা, সাসপেন্স? হ্যাঁ, ওদের মধ্যে কথাবার্তা বলতে বলতে ব্যাপারটা বেশ স্বাভাবিক হয়ে যায়। অলোকেশ মেয়েটির কাছ থেকে জানতে পারে সে বাড়ির একমাত্র কন্যা। ছোটবেলা দুর্ঘটনায় বাবা মারা গিয়েছে। মা
বাবার মৃত্যুর খবর শুনে গলায় দড়ি দেয়। তারপর থেকে মামার বাড়িতেই সে মানুষ। বড় মামি দেখতে পারে না ওকে। ছোট মামি খুব ভালোবাসে, কারণ ছোট মামির সন্তান হয়নি। ছোট মামা আর ছোট মামি এখন বর্তমান গার্জিয়ান। ওনারাই গাইড করে পড়াশোনা করাচ্ছেন। আর বাবা মার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি যা কিছু ছিল সবটাই সে পেয়েছে। ছোট মামা এখন দেখাশোনা করছে, তবে কলেজ কমপ্লিট হয়ে ওর খুব ইচ্ছে জীবনে কিছু একটা করে দেখানোর, অন্তত এই ছোট মামা আর মামিকে দেখাশোনা করার মতো। শুনে অলোকেশ বেশ প্রশংসা করে। বাহ, ভালো লাগলো। এরকম মেয়ে হলে, এরকম মেয়ে বলবেন না, এরকম এখন আকছার দেখা যাচ্ছে, যেমন আপনার মতো। তবে আপনার ঠাকুমা কিন্তু লেজেন্ড। হ্যাঁ, সে তো অবশ্যই। হঠাৎ করে ওরা বুঝতে পারে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। ট্রেনটা দুরন্ত গতিতে ছুটে চলেছে। আপনার খিদে পেয়েছে? একটু। তাহলে খাবার? হ্যাঁ হ্যাঁ, ট্রেনেই তো খাবার দেবে, অসুবিধার কি আছে? বলতে বলতে একটি লোক আসে, খাবারের অর্ডার নিয়ে চলে যায়। বলে 8 ঘন্টার মধ্যে খাবার নাকি তৈরি হয়ে যাবে। টুকটাক গল্প করতে করতে অলোকেশ জানতে পারে মেয়েটি ছবি আঁকতে খুব পছন্দ করে। তার সঙ্গে সঙ্গে ওর হবি হলো সিনেমা দেখা। যখন যেই সিনেমা রিলিজ হয় তখন সেটা নিয়ে দেখতে পছন্দ করে। বিশেষ করে হরর ফিল্ম ওর খুব পছন্দের। অলোকেশও জানায় ওরও সাসপেন্স থ্রিলিং দেখতে ভালো লাগে। মানে দুটো মানুষের পরিচয় হতে হতে একটা সময় না ওই গায়ে হাত দিয়ে কথা বলাটাতেও কোনো আপত্তি আসে না। ওদেরও ঠিক তাই হয়েছিল। ট্রেনের কামরায় আরও অনেক লোক রয়েছে, কিন্তু এই দুটো মানুষ দুজনের মধ্যে কথায় বার্তায় এতটাই মশগুল যে আশেপাশের পরিবেশ বা পরিস্থিতি পর্যবেক্ষণ করার মতো অবস্থায় তারা নেই। কিছুক্ষণ পরে খাবার আসে। রাতের আহার শেষ করে দুইজনেই ঠিক করে এবার শুয়ে পড়বে। অলোকেশ বলে, আপনি আপারে শোবেন নাকি? না না, আমার সিট তো। ওহো, আমার সিট তো আপারে, তাহলে কি হবে? ভয় লাগলে আমি শুয়ে পড়ছি এক্সচেঞ্জ করে। তাই করুন, আপনি উপরে থাকুন, আমি নিচে থাকি। আমার আবার ভয় লাগে যদি পড়ে টরে যাই। কিচ্ছু হবে না, কেন পড়বেন, গার্ড আছে না। বেশ ভালোই রাত হয়েছে। ফাল্গুন মাসের শেষের দিকে হালকা হালকা ঠান্ডাও লাগছে। কিছুক্ষণ আগে ঘন ঘন মেঘে আকাশ ছেয়ে গিয়েছিল, গুরুম গারুম করে বন্ধ হয়ে গেল। বোধহয় অন্য কোথাও বৃষ্টিটা হচ্ছে, সেই কারণেই বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সৃষ্টি। রাত তখন 11:30 বাজে। তাহলে এবার শুয়ে পড়ি, অনেক রাত হলো তো, সকালবেলায় ট্রেন পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দুইজন একসঙ্গে নামবো খুনি নাকি? হ্যাঁ, সেটা করাই ভালো। ওরা প্রায় ঘুমিয়েই পড়েছিল। ঘুমটা ভাঙল অলোকেশের মেয়েটির ডাকে। অলোকেশ, অলোকেশ, শুনতে পাচ্ছ? ডাকটা নিচ থেকেই আসছে। অলোকেশের চোখটা তখন লেগে এসেছে। সারাদিনের একটা ধকল রয়েছে তো, তার উপরে ট্রেনে ওঠার পর থেকে অসম্ভব বকবক। হ্যাঁ, ডাকছো? হ্যাঁ, আমার না খুব ভয় করছে। কেন, কি হয়েছে? বাইরে খুব মেঘ ডাকছে। আরে মেঘ তো কখন থেকেই ডাকছে, বৃষ্টি বৃষ্টি হবে না, শুয়ে পড়ো। ট্রেন তো চলছে, কিচ্ছু হবে না, ভয় নেই। হ্যাঁ, আমার ভয় লাগছে। আচ্ছা, মুশকিল তো, এরম ভীত মেয়ে নিয়ে কি করে চলবো? কি হয়েছে আমায় বলো। আমার ভয় লাগছে। বারবার মেয়েটি এক কথা বলে যাচ্ছে। অলোকেশ বুঝতে পারে না কি করবে, অধৈর্য হয়ে যায় সে। ট্রেনের কামরার আলোটা একটু আগেই বন্ধ করেছিল সে। এই মেয়েটির ডাকে সেই আলো জ্বালাতেই হলো। আলো জ্বালিয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে অলোকেশ দেখল রাত 1:30 বাজে। কোথায় তুমি? এই! তাকিয়ে দেখে অলোকেশ মেয়েটি নিচে শোয়া নেই। এদিকে ও ডাকছে, অলোকেশ স্পষ্ট শুনতে পাচ্ছে। কোথায় গেলে? বারবার ডেকেও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত অলোকেশ নেমে আসে এবং এদিক ওদিক তাকায়। ট্রেনের কামরায় 2-1 লোক যারা রয়েছেন তারা গভীর ঘুমে মগ্ন। কোথায় গেল মেয়েটা? আমার ভয় করছে। অলোকেশ, অলোকেশ! আরে, এ কি আমাকে ভয় দেখাবে বলে ঠিক করেছে নাকি? তাই যে গেল। এ কি, এখানে কি করছো তুমি? হঠাৎ করে অলোকেশ তাকিয়ে দেখে ট্রেনের সিটের মধ্যে সে বসা নেই, মেঝের মধ্যে সে শুয়ে রয়েছে। ট্রেনটা চলছে, তার স্কার্ট ছড়িয়ে রয়েছে সেখানে। ওই কামরার মধ্যেই সে শুয়ে, কিন্তু সিটের একদম তলায় সেঁটে রয়েছে। আরে বাইরে বেরো, এখানে কেন? আমার ভয় করছে,
আমার ট্রেন ফোবিয়া আছে। ট্রেন ফোবিয়া? ও আবার কি? মানে ভয়। তাহলে একা একা কেন এলে? নিমন্ত্রণ রক্ষা করতে হবে তাই। বারবার বারণ করেছিলাম, মামাকে বলেছিলাম আমাকে দিয়ে এসো, মামার কাজ পড়ে গেল তাই। ওফো, আমি তো আছি, ভয় নেই, বেরিয়ে এসো। আমি আমি বেরোতে পারবো না। কেন, কি হয়েছে? আমার আমার পা। পা? তোমার পায়ের আবার কি হলো? আমার পা। আমার আমার স্কার্টটা একটু তোলো প্লিজ। অলোকেশের গাটা ঠান্ডা হয়ে যায়। কি বলছে রে মেয়েটা? একেবারে যুবতী একটি মেয়ে, সে যদি তার তলার স্কার্টটা ওপরে তুলতে বলে তাহলে তো ভয়ে হাড় হিম হয়ে যাওয়ার মতোই হাল। আমি তোমার স্কার্ট তুলবো? একেই তুমি মেঝেতে পড়ে রয়েছো, মানে যেটা বলছি সেটা করো লক্ষ্মীটি, প্লিজ এসো আমার কাছে, আমার স্কার্টটা একটু তোলো, আমার 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 নিচটা একটু দেখো না। মানে অলোকেশ আর কোনো কথা বলতে পারে না। যুবতী মেয়েটা তার গোপন অঙ্গ দেখার জন্যে অলোকেশকে বলছে। এ তো মেঘনা চাইতেই জল। এত মেয়ের সাথে সে কথা বলেছে, প্রেমেও পড়েছে, কিন্তু ওই বুকে হাত দিয়ে একটু টেপাটেপি ওই পর্যন্তই। এর ভেতরে ওই তলার কোনো অংশ দেখার সৌভাগ্য হয়নি। আজকে এই ট্রেনে যাওয়া, এত বছর পরে দিদির বাড়ি যাওয়া, সবটার লক্ষণই দেখছি বেশ ভালো। না না করলেও অলোকেশের হাত দুটো তখন নিষ্পিস করছে। বাবার ইচ্ছে করছে ওই লাল রঙের টকটকে স্কার্টটা তুলে দিয়ে দেখতে মেয়েটির অন্তর্বাসের রংটা কি, তারপর ওর গোপন কুঞ্জে হারিয়ে যেতে। সেখানকার রসমাধুরী, সেখানকার পরিতৃপ্তি, সেখানকার কামের রসের গন্ধ এবং গভীর গিরিখাত, সেই পিচ্ছিল তরঙ্গের মতো বস্তু যেখানে হারিয়ে যায় প্রত্যেকটি পুরুষ সত্তা। আরে হাঁ করে কি ভাবছো? যেটা বলছি সেটা করো প্লিজ। আমার স্কার্টটা একটু তোলো প্লিজ। তুমি তো তুলতে পারো না? আমার কেমন একটা মনে হচ্ছে, মনে হচ্ছে মনে হচ্ছে কি যেন একটা নেই আমার আমার বডি থেকে। মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মেয়েটি এরকম করেই যাচ্ছে। এদিকে অলোকেশেরও ধৈর্যের বাদ আর থাকছে না। ইস, ট্রেনের কামরার মাঝখানটায় যদি একটা দরজা থাকতো তাহলে এক্ষুনি সেই দরজাটা। আরে দরজা তো আছে, ওরা তো রিজার্ভেশন কামরায় উঠেছে। এই কক্ষ দুটো তো সম্পূর্ণ আলাদা। কই, এতক্ষণ তো এই কক্ষ থেকে অন্য কক্ষের মানুষজনকে দেখা যাচ্ছিল, কথাও বলা যাচ্ছিল, এমনকি যাতায়াতও করা যাচ্ছিল। হঠাৎ করে এইটুকু সময়ের মধ্যে এই কক্ষটা এত ছোট হলো কি করে? আর এত সহজেই বা দরজা জানালা বন্ধ করার কথাটা মাথাতেই আসেনি কেন ওর? হাঁ করে কি দেখছো অলোকেশ? প্লিজ ডু সামথিং। আমার স্কার্টের নিচে একটু দেখো, আমার খুব ভয় করছে। মনে হচ্ছে কি যেন একটা মিসিং আমার শরীর থেকে। প্লিজ অলোকেশ, প্লিজ। অনেকবার বলার পর অলোকেশ ঠিক করেই নিল তার ভার্জিনিটি আজকে শেষ হবেই হবে, কিচ্ছু করার নেই। দর্শন করার পর সে তো নিজেকে কন্ট্রোল করতেই পারবে না, তখন ইচ্ছে করে হোক বা অনিচ্ছাকৃতেই হোক ধর্ষণ করলেও মেয়েটিকে করতে হবে। কারণ রাগ মোচনের জন্যে তখন হস্তমৈথুনটাও মাস্ট। রিজার্ভেশন কামরায় বাথরুমে যাওয়ার মতো পরিস্থিতি এখন অলোকেশের নেই, কারণ তার পুরুষসত্তা অলরেডি উত্থিত হয়ে গিয়েছে। সে এখন জেগে রয়েছে সেই গভীর গিরিখাতে হারিয়ে যাওয়ার জন্যে। কি করে? আমাকে আগে তোলো, ওই সিটে শোয়াও। আরে বাস, এ তো শুইয়ে একেবারে করার জন্য রেডি। অলোকেশ ঢোক গিলল, এক পা দুপা করে নিচু হলো। একেবারে মেঝের সঙ্গে সেঁটিয়ে শুয়ে রয়েছে সে। কি দেখে যেমন ভয় পেল আর কি যে ওর শরীরে হচ্ছে, অলোকেশের মাথায় কিচ্ছু তখন নেই। ওর মাথায় তখন কাম রাগ রয়েছে। সেইটা উন্মোচন করার জন্যে যেটা করতে হয় সেটাই করতে এখন অলোকেশ প্রস্তুত। তবে মেয়েটির পিঠের তলায় হাত দিয়ে স্কার্টের নিচ দিয়ে হাতটা প্রবেশ করাতেই কেমন একটা অদ্ভুত মনে হলো ওর। মনে হচ্ছে শুধু একটা কাপড়ের টুকরো, ভেতরে যেন মাংসপিণ্ড বলে কিছুই নেই। এতক্ষণ ধরে নিতম্ব জোড়ায় হাত দিয়ে নিষ্পেষণ করার জন্য মনটা হাকুপাকু করলেও এই মুহূর্তে এই নেই ভাবটায়
অলোকেশের আরো একটু ভয় লাগলো। তাহলে কি সত্যিই মেয়েটার শরীরের কোনো পার্ট? আরে ধুর, তা কি করে হয়? জলজ্যান্ত মানুষটা ওর সামনে বসে রয়েছে, ডিনার করলো। আরে এ তো আর রোবট নয়, এ তো মানুষ, জলজ্যান্ত মানুষ। খাবারটা খেলো, ঢেকুর তুললো, এই ফিল্মে টিল্মে দেখায় খাবারটাকে স্টোর করতে দেখা যায়, সেসব কিছু না তো। এদিকে ট্রেনের কামরার আলোটা হঠাৎ করে কেমন যেন আবার হালকা হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে না স্পষ্টভাবে মেয়েটিকে। অলোকেশ ঘেমে নিয়ে স্নান। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি, আকাশে দারুণ বিদ্যুৎ চমকাচ্ছে। জানলাগুলো খোলা, হু হু করে হাওয়া ঢুকছে, আর এই শীতল হাওয়ার স্পর্শে অলোকেশ আরো বেশি কেঁপে উঠছে বারবার। মেয়েটিকে সে লোয়ার সিটের মধ্যে শুইয়ে দেয়। মেয়েটি কেমন যেন কাঁপছে ভয়। ও টকটকে লাল স্কার্টটা ষাঁড়ের মতো আকর্ষণ করছে অলোকেশকে। মেয়েটি এই দুই উড়ো প্রসারিত করছে, বারবার বলছে ওর স্কার্টের ভেতরটায় ভালো করে দেখতে। স্কার্টটাকে তুলে সেই অন্ধকার বিভীষিকায় হারিয়ে যাবে না তো আজকে অলোকেশ? আপাদ মস্তক চিন্তা করতে করতে এক সময় ভাবে, কোথায় কল্পনা করেছিল ফুলশয্যার রাতে স্ত্রীর সাথে তার ভার্জিনিটি খোয়াবে, গর্ব করে বলবে যে তোমার মতো আমিও ভার্জিন। কিন্তু না, সেটা আর হবে না। এই মেয়েকেই বিয়ে করতে হবে, কারণ সে ওয়ান অ্যান্ড অনলি ওম্যানে বিশ্বাস করে। এত বছর প্রেম করেছে, কারোর সাথে নষ্টামি করেছে, ও সব ধুলের সাথে হয়ে গেছে। ও প্রত্যেকটা ছেলে মেয়েরই বিয়ের আগে কিছু না কিছু নামগন্ধ থাকে। কিন্তু যেই মেয়ে যে নিজেকে, যাই হোক, আর ভাবার সময় নেই। এখন এখন মেয়েটি আরো বেশি উতলা হয়ে উঠেছে। তার চোখ থেকে যেন অগ্নিবর্ণ বেরোচ্ছে। শরীরে খাদে খাদে জমে রয়েছে অসম্ভব কাম শক্তি। এই শক্তি থেকে কোনো পুরুষই নিজেকে সরাতে পারে না। ধীরে ধীরে অলোকেশ তার হাত দুটো ওর স্কার্টের ভেতর দিয়ে চালান করতে থাকে। একটা হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে অলোকেশ শুয়েছিল। দরদর করে ঘামছে বলে স্যান্ডো গেঞ্জি দিয়ে চুপচুপ করে ঘাম পড়ছে। ফর্সা গায়ে টকটকে লাল রং ফুটে উঠেছে লজ্জার। মেয়েটিকে দেখার সঙ্গে সঙ্গে সে তো নিজেও নগ্ন হবে, না হলে রতিক্রিয়া করবে কি করে? ও হবে না, মাজা থেকে খোলো, মেয়েটি বলে। অলোকেশ ওর কথা মতোই কাজ করে। এই মুহূর্তে মেয়েটি যেন কোনো জাদুকরি, মন্ত্রের মাধ্যমে অলোকেশকে নাচাচ্ছে আর বসাচ্ছে। যা করবে তার কথাতেই করতে হবে। অলোকেশ ধীরে ধীরে স্কার্টটাকে নামাতে শুরু করেছে। একটু একটু করে স্কার্টটাকে সরাচ্ছে আর বুকের পারদ চড়ছে। একেবারে 100 পেরিয়ে গেছে বোধ হয়। আর একটুখানি, এরপরে সেই মাহেন্দ্র ক্ষণ যখন জীবনের সেই রহস্য যোনি দর্শন করবে সে। আজ পর্যন্ত যা করেনি, আজ এই ট্রেনের কামরাতেই একদিকে আনন্দ, আরেকদিকে উল্লাস, আরেকদিকে অনেকটা পরিমাণে বুকের ভেতরে আশঙ্কা, সবটা নিয়ে একটা মায়াময় পরিবেশের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ট্রেনের কামরার ভেতরে। রজনীগন্ধা ফুলের গন্ধ ভেসে আসছে অলোকেশের নাকের মধ্যে। পরিকল্পিত সেই কল্পনায় শুয়ে থাকা এই মুহূর্তে মেয়েটি ওর নববিবাহিতা স্ত্রী, আর ট্রেনের কামরাটাই এখন ওর বিবাহের বাসর। একটু একটু করে কাঠ নামিয়ে সাদা রঙের শার্টটা রীতিমতো সরে গেল। নাভিমূল দর্শন করছে, ফর্সা টকটকে পেট, গভীর নাভি। অলোকেশ শুনেছিল যেই মেয়ের নাভি খুব গভীর হয় সেই মেয়ে নাকি খুব ভালো হয় শারীরিক দিক থেকে। এরপরে নাভিমূল পেরিয়ে আর মাত্র কয়েক আঙুলের ব্যাগ, তারপর ওই কয়েক আঙুলের গ্যাপ পেরিয়ে গেলেই ব্যাস সেই দাঁড়, সেই হয়তো টকটকে লাল রঙের একটি পেন্টি। এরপরে হয়তো মেয়েটা প্যান্টটাও খুলতে, কিন্তু না, অলোকেশের হাত দুটো এসে থেমে গিয়েছে নাভি থেকে ঠিক 4 আঙুল নিচে। যেই স্থান পরিদর্শনের জন্যে অলোকেশ এতক্ষণ ধরে উদ্গ্রীব হয়েছিল, সেই স্থানে মাংসপিণ্ড বলতে কিছু নেই। পুরো স্থানটাই ফাঁকা। নাভিমূল পর্যন্ত এসে তার ঠিক 2 আঙুল মতো নিচ থেকে কে যেন কেটে দিয়েছে সমানভাবে, এমনভাবে কাঁটা বা থেতলানো অংশটা যেখান থেকে রক্তের দাগও চুইয়ে পড়ছে না। লাল স্কার্টের তলায় মাংসপিণ্ড বলতে কিচ্ছু নেই,
মেয়েটি বলে, দেখেছো, আমি বলছি না কখন থেকে আমার শরীরে কিছু একটা মিসিং রয়েছে। তাই তো বলছি, আমার বাথরুম চাপছে না। আমি কত বছর হয়ে গেছে বাথরুমে যাই না, এই ট্রেনেই বসে বসে। অলোকেশ দরদর করে ঘামছে। মেয়েটি বলে চলল, দাদার সাথে আমার আর দেখা হয়নি। আমি দাদার বাড়িতেই যেতে চেয়েছিলাম, বিয়ে উপলক্ষে দাদার। মামা মামি কাজে এতটাই ব্যস্ত ছিল যে আসলে সেই বছর আমি একা তো আসিনি, সঙ্গে আমার আরো 3 জন বন্ধু এসেছিল। ওদের কি একটা দরকারে নেহাত আমার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল এক কামরায়। সেই দিনও এই আজকের মতোই বৃষ্টির রাত হয়েছিল। এইরকমই একটা সময় ওরা মদ খাচ্ছিল। আমি ওদেরকে বারণ করলাম, বললাম, খাস না, ওসব খাওয়া ভালো না, এসব ছাইপাশ কেউ গেলে। তখন আমার 19 বছর বয়স, সদ্য যুবতী আমি, বুঝতেই পারছো অলোকেশ। ওরা ওরা তাও মদ খেলো। মদ খাওয়ার পর যে কি হলো। নেশা চলে গেছে ভাই, ঠিকই বলেছিল। ওর সামনে বসে মদটা খাওয়া উচিত হয়নি, বুঝলি। এখন এই নেশা কি করে কাটাই বলতো। শোন শোন, মদ খাওয়ার পরে নাকি রেপ করলেও কোনো দোষ হয় না। মানে আমি তো এই প্ল্যান করেই এসেছি। শালা কবে থেকে পটাবো করে পেছনে পেছনে কুত্তার মতো ঘুরে বেড়াচ্ছি, পাত্তাই দেয় না। এই কিসের তো অহংকার বলতো। মা বাপ তো কেউ নেই, মানুষ তো সেই মামার কাছে। 2 দিন পরে সম্পত্তিগুলো হাতিয়ে নিয়ে মামা আর মামি পোঙায় লাথি মারলে বাজে কথা বলিস না। ওর মামা মামি ওকে খুব ভালোবাসে। বাথরুমে গেছে, যা খুশি বলছিস বল, কিন্তু সামনে আসলে কিছু বলিস না। চুপ তো। সম্পত্তি, শোন, সম্পত্তির জন্য মানুষ খুন পর্যন্ত পড়তে পারে, আর সেখানে তুই তো ভালোবাসিস ওকে, তাহলে সে বাজে কথা কেন বলছিস? ভালোবাসি না আমাকে পাত্তা দেয় না একদম। তাই তো প্ল্যান করে এলাম। কলেজে মাধবীকে বলছিল ও দাদার বিয়ে উপলক্ষে অনেকে রিজার্ভেশন টিকিট কেটেছে। যেভাবেই হোক আমাকে নাম্বারগুলো খুঁজতে হতো। খুঁজেও পেলাম। টিকিটটা বুক করলে কি করে? আরে বাবা, যে কেটেছিল তাকে টাকা দিলাম, বললাম আপনি অন্য ইয়েতে যান, আর হয়ে গেল। বলতে বলতে কখনো হয়? এই আধার কার্ড ভোটার কার্ড এসব লাগে না। শোন ভাই, টাকা খাওয়ালে এখন সব হয়, দুনিয়ায় সব কিছু পজিটিভ। ওসব ফালতু কথা তুই বলিস না। তাছাড়া আমার বাপ MLA, আমি পারি না এমন কোনো কাজ আছে? বলতে বলতে ওদের কথা শেষ হতে না হতেই আমি সামনে গিয়ে দাঁড়াই। আমি ওদের কথার কিছুই কিন্তু শুনতে পাইনি। টয়লেটে গিয়েছিলাম, এই ড্রেসটা পরে এসেছিলাম। ওদেরকে দেখে আমি খুব খুশিও হয়েছিলাম। একই রাতের ট্রেন, একা একা যাব। মামা মামিও খুব দুশ্চিন্তা করছিল। ওদেরকে ফোন করে বলে দিলাম আমার 3 বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, তাই কোনো ভয় নেই। মামা মামিও খুব নিশ্চিন্ত হলো। আমি টয়লেট থেকে এসে ওদেরকে বললাম, শোন, আমি না ওই আপারে শোবো না, ভয় করে, আমি নিচে শুই। ওরা 3 জনই আমাকে বলল, না না, ওপরে শুতে, কারণ নিচে শুলে নাকি ভয় বেশি। ওপরে শুলে ওরা 3 জন নিচে থাকলে আমাকে নাকি ওরা প্রোটেক্ট করতে পারবে। ঘুমিয়ে পড়েছিলাম। অনেক রাতে ওদের মালের নেশাটা আরো বেশি বাড়লো। আমার সামনেই শুয়েছিল একজন, রতন। সে আমার নাকের মধ্যে কি একটা যেন চাপা দিল। চাপা দিয়ে তারপর আমার শরীরটার ওপরে শুয়ে পড়লো। আমি বুঝতে পারলাম আমার স্কার্টটাকে আমার 2 উড়োর পাশ দিয়ে সরিয়ে নিয়ে সজোরে প্রবেশ করলো নিজেকে। আমার খুব ব্যথা লাগলো, কিন্তু ঘোরের মধ্যে ছিলাম তো, তাই কাঁদতে পারলাম না। একে একে সবাই আমাকে ভোগ করার পর আমি মাঝরাতে একটু পরে যখন আমার এই নেশাটা কাটলো, আমি তখন ওদের দিকে তাকিয়ে বললাম, এত বড় বেইমানি করলি? আমি তো ওকে বিশ্বাস করলাম, আর তোরা আমার ইজ্জত নিয়ে খেলা করলি। আমি পৌঁছাই, আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। পৌঁছে তোদের নামে পুলিশে কমপ্লেন করব। আমি শহরে গিয়ে রটিয়ে দেবো তোরা খারাপ। আমি কথা শেষ করতে পারিনি, অলোকেশ আমাকে ছুঁড়ে ফেলে দিল। আর যেই ফেলে দিল সঙ্গে সঙ্গে না আমি পরের ট্রেনের ওই কামরার মানে। উত্তেজিত হয়ে যাচ্ছিল সে। এদিকে অলোকেশ দরদর করে ঘামছে ওর কথা শুনে। মেয়েটি বলে, ট্রেনটি বোধহয় কোনো একটা স্টেশনে থেমেছিল, আমাকে টেনে হিঁচড়ে ওরা ফেলে দিল রেল লাইনের ওপরে। আর পড়ার সঙ্গে সঙ্গে আমার পা দুটো আটকে গেল। আটকে গিয়ে আমি রেল লাইন থেকে সরতে পারছিলাম না। উল্টো দিক থেকে একটা ট্রেন এসে আমার বডিটাকে দুদিকে 2 টুকরো করে। সেই থেকে না আমি আমার বডি খুঁজে বেড়াচ্ছি, আমার অঙ্গ খুঁজে বেড়াচ্ছি। কোথায় গেল আমার পা, কোথায় গেল আমার নারী সত্তা? আমাকে খুঁজে দিতে পারো অলোকেশ?
যদি দিতে পারো তাহলে আজীবন আমি আমি তোমার দাসী হয়ে থাকবো। দাও না, দাও না, কোথায় আছে? হ্যাঁ, দাও না, দাও না। আমি জানি না, আমি জানি না তোমার পা কোথায়। আমি সত্যি বলতে পারবো না তোমার পা কোথায়। আমি জানি না, আমি জানি না। অলোকেশ চিৎকার করে ওঠে, আর ও চিৎকার শুনে পাশের কামরার লোকজন ছুটে আসে, দরজা পেটায়। ও দাদা, চিল্লাচ্ছেন কেন? খুলুন, দরজাটা খুলুন। অলোকেশ আর চিন্তা না করে দরজাটা খুলে দেয় এবং সঙ্গে সঙ্গে পাশের কামরার লোকজন এসে বলে, আপনি চিৎকার করছেন, আপনার চিৎকার আমাদের ঘুম ভেঙে যাচ্ছে। কোনো প্রবলেম হচ্ছে নাকি এই কামরায়? দাদা, একটু উপকার করবেন, এই মেয়েটিকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যান। এ উঠভাত কথা বলছে, বলছে ওর নাকি শরীরের অঙ্গ নেই, ওর নাকি। আরে দাদা, গাঁজা খেয়েছেন না মাল খেয়েছেন একা একা? এই কামরায় তো আপনি একা, আর কেউ তো নেই। মানে কেউ নেই মানে? অলোকেশ পেছনে তাকিয়ে দেখে সত্যিই কেউ নেই। তার মানে এতক্ষণ ও যা দেখছিল বা শুনছিল সবটাই ওর কল্পনা, না হলে সত্যিই ভূত বলে কেউ আছে। প্রমাণ দিয়ে গেল সে। এবার তো কাউকে অলোকেশ বলতেই পারবে না যে ভূত বলে কিছু নেই। রাতটা বিভৎসভাবে কাটায় অলোকেশ। পাশের কামরা থেকে চুপ করে বসেছিল, কামরাটা লক করে দিয়েছিল। ভাগ্যিস এখানকার মানুষগুলো খুব সাহায্যপ্রবণ, নাহলে আজকালকার দিনে নিজের কপালে সর্বনাশ ডেকে এনে কেউ তার কামরা ছাড়তে চায় না। সকালে ট্রেনটা স্টেশনে থামতেই অলোকেশ নেমে যায়। রাতের স্মৃতি সে কোনো মতেই ভুলতে পারছে না। যেইটুকু সময় ট্রেনে ছিল ওইটুকু সময় সে গল্প শুনেছে। বহু বছর আগে, আমাদের দেশে নয়, অন্য দেশে এরমই নাকি একটি কেস ঘটেছিল। একটি অল্প বয়সী মেয়ে, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ট্রেনের মধ্যে। ট্রেনের রেল লাইনের ফাঁকে পড়ে তার পা আটকে গিয়ে দেহটা টুকরো টুকরো হয়ে যায়। তার অর্ধেক বডি নাকি এখনো পর্যন্ত মানুষকে জিজ্ঞাসা করে বেড়ায় রাত হলেই তার পা কোথায়। যে উত্তর দিতে পারে না সেই মেয়েটি তার পা দুটো কেটে নিয়ে চলে যায়। বাবা, সব কিছু গল্প কথা মনে হলেও এখন অলোকেশের মনে হচ্ছে যেন সব সময় সবটা গল্প হয় না, কিছুটা কিছুটা সত্যিও হয়। যদিও নিজের চোখে কোনোদিন মেয়েটিকে না দেখতো তাহলে হয়তো বিশ্বাসই করতে পারতো না। একটা গাড়ি বুক করে ও, নির্দিষ্ট ঠিকানা বলে দিদির বাড়ির দিকে যায়। সেখানে বিরাট আয়োজন করা হয়েছে, কত লোকজন এসেছে। দিদিকে সুন্দর করে সাজানো হয়েছে, মায়ের পাঠানো শাড়ি আর সোনার শাখা বাঁধানো দিদির হাতে দিতেই জামাইবাবু বলে উঠলেন, এইসবের কি দরকার ছিল বলো তো? একেই তো শ্বশুর বাড়ির দেওয়া সোনা গয়না পরে পরে তোমার দিদি শেষ করতে পারছে না, তার উপরে এত যৌতুক আমি পেয়েছি যে বাজে কথা বলো না, সোনা পাঠাতে হয়, বলল মেয়েটি। তুমি তো সোনা পেলেই খুশি, জানো শালাবাবু, আমার স্যালারির অর্ধেকটা এনার সোনার গয়নাতেই যায়। এই দিন দোকানে গিয়ে বলতে, চলো আমাদের হবু বেবির জন্য সোনার বালা কিনে নিয়ে আসি। বোঝো ঠেলা, বাচ্চার মুখ দেখতে পারলাম না, সোনার বালা। অলোকেশ একটু হাসে। ওর ওই স্মিত হাসি দেখে দিদি বুঝতে পারে ভাইয়ের কিছু একটা হয়েছে। সারাদিন ট্রেনে এসেছিস তো, শরীরটা খুব টায়ার্ড, আয় আমার ঘরে আয়, একটু বিশ্রাম নে। হ্যাঁ চল। দিদির কথা শুনে অলোকেশ ঘরের দিকে যায়। ঘরে এসে বেশ ভালো লাগছে, স্নান করে শরীরটাকে ফ্রেশ করে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়েও মেয়েটির মুখটা ভেসে ওঠে, আর ভেসে ওঠে ওর অর্ধেক শরীরটা। বাবা, কি বিভৎস! কিছু খেয়ে নে। দিদি লুচি আর তরকারি আর বড় বড় মিষ্টি নিয়ে এসেছে। অলোকেশ খেতে পারছে না, বলছে পেটটায় অসুবিধা হচ্ছে বুঝলি, রাতে তো ভালো করে ট্রেনে ঘুম হয়নি, তাই। তাহলে এক কাজ কর, অনুষ্ঠান তো কিছুক্ষণ পর শুরু হবে, তুই একটু রেস্ট নিয়ে নে। কিন্তু তোর শ্বশুর শাশুর সঙ্গে দেখা হলো না, সে কিচ্ছু হবে না, বাবা মা সব বোঝে। তুই এসছিস শুনে খুব খুশি, ব্যস্ত তো তাই সব কাজকর্ম দেখাশোনা করছে, বুঝতেই তো পারছিস। তো জামাইবাবু একা পেরে উঠছে না। আর ওই দিকের খবর কি? ভালো, ওইদিকেও তো আজকে অনুষ্ঠান। তাহলে একটা মাকে ফোন করি, বল দেখ ধরে কিনা। তোর পৌঁছানোর খবরটা দি। ও হ্যাঁ হ্যাঁ, অলোকেশ ভুলেই গিয়েছিল বাড়িতে এসে মাকে যে একটা ফোন করতে হবে। কালকে সারা রাত মা বাবা কারোর সাথে ফোনে কথা বলেনি, কথা বললে হয়তো এই বিপদটা আসতো না। তবে হ্যাঁ, ভূত সম্পর্কে কিন্তু অলোকেশের ধারণা এখন অন্যরকম। ভূত আছে, সে ওটাই এখন বিশ্বাস করে। সময় মতো দিদির সাথে অনুষ্ঠানটা মিটে গেল।
অনুষ্ঠানে অনেক সুন্দরী সুন্দরী রমণী এসেছে, এক একজন এক এক রকম দেখতে। কেউ কেউ তো মুখে ময়দা মেখে ঠেসে এসেছে। তবে দিদি এখানে খুব ভালো আছে, দেখলেই বোঝা যায়। রাতের খাওয়া দাওয়া সেরে অলোকেশ জানায় পরের দিনই তার ফেরার টিকিট কাটা। খুব শিগগিরই ফিরতে হবে, বাড়িতে গিয়ে অফিস জয়েন করতে হবে। খুব কাজের প্রেশার চলছে। জামাইবাবু বারবার বললেন, তা কি করে হয়, এসেছো কত বছর পর এলে, কদিন থাকো। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিকই তো, কদিন থাকো, শহরটা ঘোরো ফেরো। তাছাড়া তোমার দিদিরও তো ইচ্ছে করে ভাইয়ের সঙ্গে দুটো কথাবার্তা বলবে। হ্যাঁ ভাই, থাক না কদিন, কিন্তু আমার তো টিকিট। আরে বাবা, টিকিট আমি কেটে দেবো, টাকা নিয়ে তোমার ভাবতে হবে না। অফিসে? আরে ঠিক আছে, বলবে দিদির সাথে এসেছো, খাওয়া দাওয়া করে এখন শরীরটা একটু টায়ার্ড, তাই ফিরতে। কিন্তু ওরম করে তো হয় না। আরে বাবা, সব হয়, সব হয়। এ কি, তুই এখনো বাড়ি যাসনি? অলোকেশ কথা বলছিল, ওর জামাইবাবু বসেছিল ওর ঠিক সামনে। হঠাৎ করে পেছন দিকে ঘুরে এমন কথা বলতে অলোকেশও ঘাটটা ঘুরিয়ে পেছন দিকে তাকালো। অলোকেশ জামাইবাবুর সামনে চোখ রেখে একটি মেয়ে দাঁড়িয়ে। অলোকেশ তো পিছন দিক দিয়ে ঘুরে বসা, তাই ও ঘাড় না ঘোরালে দেখতে পাবে না। যাসনি এখনো? একে? হে, পাশের বাড়ির এক বোন হয়, এই তো পাতানো বোন। ও, মানে আমার পাতানো বোন এই তো পাশের বাড়িতে থাকে। ওর কথা ছিল বৌদিকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে রয়েছে। কি রে, খেয়ে দিয়ে যাবি? মেয়েটিকে ভালো করে দেখলো অলোকেশ। শ্যামবর্ণা মেয়েটি, মাথায় একরাশ কোকড়ানো ঘন কালো চুল, গায়ে বেশ লালিত্য আছে, পরনে একটা শাড়ি পরা, কপালে ছোট্ট একটা লাল টিপ আর জোড়া ভ্রু, মুখের বেশ একটা সুশ্রী সুশ্রী ভাব আছে। মেয়েটি ঘাড় নেড়ে উত্তর দেয়, বোবা নাকি? হ্যাঁ, কথা বলতে পারে না, ইশারায় সব বোঝে। খুব গরিব মানুষ, নেহাত সাদের অনুষ্ঠান সাজাতে এসেছিল তাই, নাহলে বেশিরভাগ দিন এখানে পড়েই থাকে আমাদের বাড়িতেই। তোমার দিদি দেখাশোনা করে। আমিও ভেবেছি বাচ্চাটা হওয়ার পরে একটা লোক তো রাখতেই হবে, বাচ্চাটাকে সবসময় দেখাশোনা করার জন্য। তোমার দিদি একা পারবে না, আর হবে তো সিজারি, তাই। ও আচ্ছা আচ্ছা। আমার এক বোন ছিল জানো তো ভাইয়া, বিয়ের সময় নিমন্ত্রণ করেছিলাম, কলকাতায় থাকতো, কুটুতো সম্পর্কে। মানে ওর মা খ্রিস্টান ছিল, তাই পরিবার থেকে আলাদা করে দিয়েছে সম্পূর্ণ, জ্ঞাতিগোষ্ঠী শুদ্ধ। কেউ মানেনি, আমার কাকারাও মানেনি, সেই তো করা কলকাতা নিবাসী। আর সেই বোনকে নিমন্ত্রণ করতে বাড়িতে তো একরাশ অশান্তি, কিছুতেই বিয়েটাকে আসতে দেবে না। মেয়েটার কপালটা এমনই পড়লো, আসতেও পারলো না। ফোন করি, কেউ আর ফোনও ধরে না। আছে কেমন ওরা কে জানে, কোনোদিন আর খোঁজ খবর পাইনি। সেই তো আমার বিয়ের এখন প্রায় বছর 5 কেটে গেছে, মেয়েটার কোনোদিন আসেনি। ঢোক গেলে অলোকেশ, তার মানে মেয়েটার বলা সব কথাগুলো সত্যি। হে, সত্যি ওর খুড়তুতো বোন। অ্যাক্সিডেন্টের কথা তার মানে দাদা জানে না। থাক, ওই বিভৎস অভিজ্ঞতার কথা কাউকে না বললেই কি নয়, মনে মনে ভাবে অলোকেশ। দিদির বাড়ি কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরে আসার পালা। এইবারও আগের মতো করে রিজার্ভেশন কামরায় টিকিট বুক করা হয়েছে। তবে অলোকেশের কেমন যেন ফিরতে ভয় লাগছে। ট্রেনে উঠেই গাটা ছমছমে ভাব। এবার এমন একটা কামরা দেখে বুক করতে হয়েছে যে কামরাটা ঠাসা, সিট প্রায় পাওয়াই যাবে না এরকম। দিনের বেলায় যাচ্ছে বাড়ি সে, কারণ রাত হলেই মেয়েটার মুখটা এখনো অবধি ভেসে ওঠে। এক্সকিউজ মি, গাটা কেঁপে ওঠে অলোকেশের। ট্রেনটা সবে ছেড়েছে। হ্যাঁ হ্যাঁ বলুন। অলোকেশ তাকিয়ে দেখে লাল রঙের টপ পরা আর কালো রঙের স্কার্ট পরা একটি মেয়ে। গায়ের রং হালকা শ্যামবর্ণ, মাথার চুলগুলো বব কাট, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, হাতে একটা ডায়েরি, আরেক হাতে একটা পেন, ঘাড়ে একটা ব্যাগ ঝুলছে। আমি এখানে বুঝতে পারি এটা আপনি বুক করেছেন? হ্যাঁ, এটা তো আমার সিট নাম্বার, আপনি এখানে। অলোকেশ নিজে একবার চেক করে নেয়। হ্যাঁ সরি। উঠে বসে ও পাশের সিটে এসে। যদিও আজকের কামরায় অনেকগুলো লোকজন ভর্তি, কোনো ভয় নেই। যাচ্ছে দিনের বেলা, তাতে তো আরো বেশি ভয় নেই। ওই ভূত টুত নামক জিনিসগুলো দিনের বেলায় কাউকে ভয় দেখায় না। বসুন। মেয়েটি বসেছে। অলোকেশ কিন্তু কোনো কথা বলছে না, সে চুপচাপ। মনে মনে ঠিক করেই নিয়েছে এই বাড়ি যাওয়া পর্যন্ত সে কোনো কথা বলবে না। যা ভয় পেয়েছে, বাপরে বাপ, এরপরেও বলা যায় ভূতেরা হয়তো সামনে এসে ডান্স করতে পারে, স্কার্ট উঁচু করে বলবে দেখ দেখ আমারটা দেখ, তখন তখন কি হবে? তার থেকে বাবা রাম রাম করতে করতে কেটে উঠতে পারলেই বাঁচি। আপনার নাম? অলোকেশ।
ও, আমি রিয়া। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি। আমার বয়স 19 বছর। আমি লিখতে খুব ভালোবাসি। অ্যাকচুয়ালি লেখাটা আমার হবি। পত্রিকায় দিই, মাঝে মধ্যে ওরা ছাপে। বেনামিতে লিখি, কাবেরী নামে। এত কিছু আমাকে... ও সরি, আমি একটু বেশি বকবক করছি না? অলোকেশের খুব রাগ হচ্ছিল, ইচ্ছা করছিল কামড়া ছেড়ে বেরিয়ে যেতে, কিন্তু এটা তো গায়ে পড়া স্বভাব, কথা বলেই যাচ্ছে। জানেন, আমার না ভৌতিক বিষয় নিয়ে লিখতে খুব ভালো লাগে। প্যারানরমাল, হরর, এগুলো পছন্দ করি। আপনি আপনি দেখুন, আমার শরীরটা খুব খারাপ, আমার কথা বলতে ঠিক ভালো লাগছে না। ও, আই এম সো সরি। আমার কাছে ওষুধ আছে, খাবেন? জ্বর এসেছে, সর্দি হয়েছে, কাশি হচ্ছে? আরে, কিচ্ছু বলতে পারছে না অলোকেশ। এরকম ফাটবকা মেয়েদেরও একদম পছন্দ হয় না। আবার খারাপও লাগছে না, অনর্গল বকবক করছে। আশেপাশে যারা বসে রয়েছে তারা কেউ কেউ মোবাইল ঘাটছে, কেউ আবার গল্পের বই পড়ছে, কেউ তো শুয়েই রয়েছে। থাক, কথা যখন বলতে যাচ্ছে তখন বলি। তা দিনের বেলা তো, এখন ভূত দেখা যায় না। বলুন, কি বলবেন? আমি কি আপনাকে বিরক্ত করছি? না না, বিরক্ত করবেন কেন? আসলে শরীরটা ঠিক ভালো নেই। দিদির বাড়ি থেকে ফিরছি। ও আচ্ছা আচ্ছা, দিদির বাড়ি কোথায়? শিলিগুড়ি। বাহ, শিলিগুড়ি সম্পর্কে কিন্তু আমার একটা ধারণা আছে। কিরকম? মানে ওখানে খুব ভূত দেখা যায়। এসব ভুল কথা। শিলিগুড়িতে ভূত কেন দেখা যাবে? না, আমি শুনেছি ওখানে ভূতের নাকি অনেক কিছু হয়। অনেক কিছু হয় বলতে? মানে বলতে কি, ও মেয়েটি চেপে গেল। অলোকেশও কথা বাড়ালো না, শুধু বলল, একটাই কথা আপনাকে বলতে পারি, অতিরিক্ত কৌতূহল দেখানো একদম উচিত নয়। এমন কিছু কিছু ঘটে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, মানে যেগুলো সত্যতা হয় না। চোখের সামনে না ঘটলে বোঝা যাবে না। আই মিন, আপনি সত্যি কোনো ভূত দেখেছেন? আমি তো এমন কোনো কথা বলিনি যে আমি ভূত দেখেছি। আমি শুধু বলছি যে গায়ের জোরে কোনো কিছু করা উচিত নয়। মেয়েটি চুপ হয়ে যায়। অলোকেশ বুঝতে পারে সে হয়তো ভুল কিছু বলে ফেলেছে। বাচ্চা মেয়েটার মনে কষ্ট দিয়ে কি লাভ, তাই বলেই ফেললো, বলছি, খারাপ লাগলো? না না, খারাপ লাগবে কেন? অ্যাকচুয়ালি আমার এই অতিরিক্ত টকেটিভ স্বভাবের জন্যই না কোনো বন্ধু বান্ধব আমার থাকে না। সবাই বলে আমি অতিরিক্ত বেশি কথা বলি। আই এম সো সরি, আমি দুঃখিত। দেখুন, আপনি কিছু মনে করবেন না। মনে করব কেন? একটা ভৌতিক অভিজ্ঞতা আমার হয়েছিল। হ্যাঁ? মেয়েটি লাফিয়ে ওঠে। আমি বলছি, আপনি থরলি লিখে যান, যদি কোনো উপকার পান। তবে মনে হয় না এসব নিয়ে কেউ নাড়াচাড়া করবে, ভয় পাবে। আচ্ছা, আপনি বলুন, আমি না লিখি। আচ্ছা। অলোকেশ ওর ট্রেনের অভিজ্ঞতার কথাটা সম্পূর্ণ মেয়েটিকে বলল এবং মেয়েটি পয়েন্ট করে করে নিল। তারপরে বলল, হ্যাঁ, এরকম একটা ঘটনার কথা শুনেছি, তবে আমাদের দেশে নয়। একটা অল্প বয়সী মেয়েকে এরকম করা হয়েছিল। তারপর থেকে নাকি তার ভূতটা ঘুরে বেড়ায়। কি একটা যেন বলে, কি যেন টেঙ্গে টেঙ্গে। আরে টেঙ্গে টেঙ্গে তো এখন একটা বিরাট বড় ভাইরাল কেস। আরে না না, কি বেশ, যাই হোক, দেখবেন লিখে, যদি কারো ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমিও তো স্কার্ট পরে আছি, আমারও। অলোকেশ তাকিয়ে থাকে ভয়ার্ত দৃষ্টিতে মেয়েটির চোখের দিকে। মেয়েটি ফিক করে হেসে বলে, আরে বাবা না, এই যে আমার পা আছে। স্কার্টটা সামান্য তুলে পাটা বের করে দেখায়। অলোকেশ নিঃশ্বাস ছেড়ে বলে, উফ বাবা, বাঁচলাম, বিরাট ভয় পেয়ে গিয়েছিলাম। আবার ট্রেনে একচোট আলাপ শুরু হয়। কথা বলতে বলতে অলোকেশ ভুলেই গিয়েছিল আগে দেখা সেই মেয়েটির কথা, তার শরীর না খুঁজে পাওয়ার কথা। এই মেয়েটিও বেশ ভালো। কলকাতায় কখন ট্রেন চলে এসেছে অলোকেশ বুঝতে পারে না। যাত্রাপথে ভয় লাগলেও ফিরতি পথে ভয় একেবারেই কেটে গিয়েছে। ফেরার সময় মেয়েটির ফোন নাম্বার চেয়ে নিয়ে এসেছে সে। মেয়েটি নিজে থেকে আলাপ করতে চেয়েছে, এমনকি ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোথায় সে পড়ে, কোন বিভাগে, সবটা বলেছে। ছুটির দিনে অলোকেশ ঠিক করেছে মেয়েটির সঙ্গে দেখা করবে। বিভিন্ন হ্যারিটেজ জায়গায় ঘোরা ওর নাকি ইচ্ছে। অলোকেশের এক সময় ইচ্ছে ছিল ভূত দেখা। যখন নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছে যে ভূত আছে, তখন এই মেয়েটির সঙ্গে নিজেও একটু হ্যারিটেজ জায়গায় ঘুরে ভূত সম্পর্কে রসনা তৃপ্তি করতে পারলে তো একটু বেশি ভালো হয় নাকি। অলোকেশ ঠিক করেছে, ভূত যখন একবার দেখা দিয়েছে তখন ভূতকে সে বারবার দেখবে এবং ভূতের সাথেই বন্ধুত্ব করবে। বলা যায় না, সংসারটা করলেও বেটার হয়। অন্তত সামনে কোনো মানুষ দাঁড়িয়ে থেকে খিটিমিটি তো করবে না, ধমক পারলেই উধাও হয়ে যাবে। আবার কেউ যখন থাকবে না তখন দিব্যি সশরীরে হাজির হবে। কেমন লেগেছে আজকের নিবেদন
কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।